জীবন নিজেকে সন্ধান করার ব্যাপারে নয়, জীবন নিজেকে সৃষ্টির ব্যাপারে। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা নিয়ে আলোচনা করব রায়মার্টিনের। আর ভৌতবিজ্ঞানের আজকে আমরা মডেল 11 নিয়ে শুরু করতে চলেছি। আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নর অ্যান্সারগুলো আমরা দেখে নিয়েছি। আজকে আমরা মডেল 11 গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত প্রত্যেকটি কোশ্চেনের সমাধান আমরা দেখে নেব। আর আমাদের ক্লাস রুটিনটা একবার বলে দিই। যারা পুরানো স্টুডেন্ট তারা তো জানোই, আর যারা নতুন এসেছো তাদের জন্য যে তোমাদের 9-এর জন্য মঙ্গল, বৃহস্পতি, শনি এবং ক্লাস 10-এর জন্য সোম, বুধ, শুক্র ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে। আর এই ক্লাসের মধ্যে যে পিডিএফটি আলোচনা হবে, যদি তোমাদের কারো প্রয়োজন হয় তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষেই পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা প্রথম কোশ্চেনে যাই। যে গ্রুপ এর প্রথম কোশ্চেন বলছে, কোনো স্থানে হঠাৎ বায়ুর চাপ কমে গেলে আবহাওয়া পরিবর্তনের কী রূপ সম্ভাবনা বোঝায়? তো সেটি আমাদের অপশান এ ঠিক হয়ে যাবে, ঝড়ের সম্ভাবনা। পরবর্তী 2, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় তরলের যে ধর্মের জন্য, সেটি পৃষ্ঠটানের কারণে। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? যে 6.022 ইন্টু 10⁻23। 4 প্রশ্ন বলছে, 1 মোল CO2-তে এনটিপিতে আয়তন কত? এটা ক্যালকুলেশানের কিছুই নেই, এটা থিওরি একটা কোশ্চেন। যে আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে 22.4 লিটার, সেটি এনটিপি হোক বা সেটি এসটিপি হোক। পরবর্তী প্রশ্ন, যে দ্রাবতার একক কি? যে দ্রাবতার কোনো একক নেই, এককবিহীন। নেক্সট 6, প্রদত্ত যে ধাতুটি লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করতে পারে না, সেটি কেবলমাত্র সিইউ কপার। লিটমাসের অ্যাসিড দ্রবণের বর্ণের রং লাল হয়ে থাকে। নেক্সট, শক্তি এক প্রকার কার্য করার সামর্থ্য। নেক্সট আমরা এখন গ্রুপ বির কোশ্চেনের দিকে যাচ্ছি। গ্রুপ বির প্রথম কোশ্চেন একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। তো নতুন একটা পেজে প্রশ্নটা তুলে রেখেছি, 1 মিনিট। তো প্রশ্নটি আমরা দেখে নেব। 1 মোল NO2 সমান কত গ্রাম NO2? আমরা NO2 এর আণবিক ভর N এর জন্য হয়ে থাকে 14, প্লাস O এর জন্য 16, আর দুটো রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 14 প্লাস 16 দুগুণে 32 সমান, এটা হচ্ছে 46 এত গ্রাম। তাহলে আমরা বলতে পারি 1 মোল NO2 সমান 46 গ্রাম NO2। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, ওরই সঙ্গে আর একটি কোশ্চেন রয়েছে, সেটা একটু আমরা দেখে নেব। 1 মোল CH4-এ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? আমরা জানি যে 1 মোল CH4 এর মধ্যে এর অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। আমরা জানি যে একটি জলের অণুতে 2টি, এখানে জল বলে ফেলেছি, এটা একটু ব্যাক করে দিই। এখানে মিথেন মানে CH4 হবে। 1 মিনিট। একটি CH4-এর
চারটি হাইড্রোজেন পরমাণু থাকে। আর আমরা তাহলে এখানে বলতে পারি যে 6.022 ইন্টু 10⁻23 CH4-এ কয়টি হাইড্রোজেন পরমাণু থাকবে? যে 4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তাহলে আমরা বলতে পারি যে 4 2 8, 4 2 8, 4 0 0 আসছে, দশমিকে চলে এলো, 6 4 24, এত ইন্টু 10⁻23, বা আমরা একে 2.4088 ইন্টু 10⁻24টি হাইড্রোজেন পরমাণু থাকে, এটিও বলা সম্ভব। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2.408 ইন্টু 10⁻24, না হলে 24.088 ইন্টু 10⁻23। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর, যে দুটোর মধ্যে যে কোনো একটি করতে পারো। নেক্সট পরবর্তী কোশ্চেন, আমাদের ইস্পাত ও রবারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? সেটি হয়ে যাবে ইস্পাত। পরবর্তী 3, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? শক্তি। তারপরে বলছে ঘাত ও চাপের মধ্যে সম্পর্কটি লেখো, যে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। 4 বলছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা হ্রাস পায় এমন একটি পদার্থের নাম লেখো। তো KNO3, পটাশিয়াম নাইট্রেট। তো এখানে আরও অনেক কিছু হতে পারে। নেক্সট তাহলে পরবর্তী 5 প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে তরলের যত গভীরে যাওয়া যায় তরলের চাপ তত কম হয়, এটা সত্য না মিথ্যা? এটি হচ্ছে মিথ্যা। 6 বলছে একটি আম্লিক লবণের নাম ও সংকেত লেখো। নাম লিখে দিয়েছি ক্যালসিয়াম বাইকার্বনেট, সংকেতও রয়েছে। তো তোমরা এটা ছাড়া অন্য কিছু লিখতে পারো, তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে। অথবাতে বলছে একটি ক্ষারকীয় লবণের নাম ও সংকেত লেখো। তো এখানে লিখেছি ক্ষারকীয় লেড ক্লোরাইড, সংকেতও পাশে রয়েছে। শূন্যস্থান পূরণ বলছে 1 জুল সমান ড্যাশ আর্গ 10⁻7 আর্গ। আমরা তাহলে গ্রুপ বিটা কমপ্লিট করলাম, এরপরে আমরা গ্রুপ সিতে যাচ্ছি। তো সির প্রথম প্রশ্নটি রয়েছে যে সাইফন ক্রিয়ার 2টি শর্ত লেখো। তো এখানে 3টি দিয়েছি, তোমাদের যেটা ভালো লাগে বা যেটা ভালো লাগবে না একটাকে বাদ দিয়ে দিতে পারো। নেক্সট অথবাতে বলছে ঘূর্ণিঝড়ে মাটির ঘরের চাল উড়িয়ে যায় কেন? এটা বার্নৌলের নীতি অনুসারে হয়ে থাকে। তো ওখানে মাটির ঘরের চাল দেওয়া রয়েছে, এখানে টিনের ছাউনি রয়েছে। তো উত্তরটা একই, তোমরা শুধু এখানে টিনের ছাউনির পরিবর্তে ঘরের চাল করে দেবে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন যাওয়া যাক, যে দ্রাবক কাকে বলে? যে দ্রবণের মধ্যে যে উপাদানের আপেক্ষিক পরিমাণ সাধারণত বেশি থাকে তাকেই আমরা দ্রাবক বলে থাকি, এবং এই সংজ্ঞাটিকে অপর আরেকভাবে লেখা যায়। তো অন্যভাবে বলে দেওয়া রয়েছে, যে পদার্থটি অন্য পদার্থকে দ্রবীভূত করে এবং যে উপাদান ও দ্রবণের ভৌত অবস্থা একই থাকে তাকে দ্রাবক বলে। যেমন উদাহরণ রয়েছে জল। আচ্ছা, অথবাতে প্রশ্নটি রয়েছে 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, এর অর্থ কী? তো এখানে পটাশিয়াম নাইট্রেটের সংকেতটি দেওয়া রয়েছে KNO3। তাহলে আমরা বলতে পারি 40°C উষ্ণতায় 100 গ্রাম জলে 65 গ্রাম KNO3 দ্রবীভূত করলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। পরবর্তী কোশ্চেন 3 দাগের প্রশ্নতে বলছে কার্বন স্কেল অনুসারে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দাও। তো এই যে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটি রয়েছে, যে কোনো মৌল বা যৌগের একটি অণু একটি কার্বন
12 আইসোটোপের ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, সেই তুলনামূলক সংখ্যাটিকে উক্ত মৌল বা যৌগের আণবিক ভর বলা হয়। তার সূত্রটাও দেওয়া রয়েছে। পরবর্তী প্রশ্ন, তো এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। 18 গ্রাম জলে কতগুলি হাইড্রোজেন পরমাণু উপস্থিত? আমরা প্রথমত জলের সংকেত যেটা জানি, যে জলের সংকেত হয়ে থাকে H2O। তো এর আণবিক ভর হয়ে থাকে H1, দুটি H রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, প্লাস ও এর জন্য 16, তাহলে পাচ্ছি 2 + 16, তাহলে এখান থেকে হচ্ছে 18। তাহলে আমরা এখানে বলতে পারি যে 18 গ্রাম জলে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু আছে। তাহলে আমরা পাশে ছোট্ট করে এইখানেই লিখতে পারি যে H2O তে 2টি হাইড্রোজেন মানে H পরমাণু আছে। তাহলে আমরা ওই বাক্যটিকে আরেকভাবে ঘুরিয়ে লিখতে পারি যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণুতে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2, কারণ কেন, 2টি পরমাণু আছে, এতটি হাইড্রোজেন রয়েছে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 12.044 ইন্টু 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু আছে। বা একে যদি আরেকটু ক্যালকুলেশন করি, আমরা এভাবেও বলতে পারি, এভাবেও বলা সম্ভব যে 1.2044 ইন্টু 10⁻24টি হাইড্রোজেন পরমাণু আছে। ওকে, এখানেও তোমরা শেষ করতে পারো বা এখানেও শেষ করতে পারো, এটি অ্যান্সার হয়ে যাবে। তাহলে নেক্সট পরবর্তী কোশ্চেন, যে কৃষি জমিতে মাঝে মাঝে চুন প্রয়োগ করা হয় কেন বা প্রয়োজন কেন? যে চুন মাটিতে আম্লীয় ভাব দূর করে, নিরপেক্ষর করে, আর মাটিতে উপকারী যে অণুজীবের সংখ্যা থাকে তাদের সংখ্যা বৃদ্ধি করে। চুন গাছের নিকট ফসফরাসের সহজলভ্যতাও সৃষ্টি করে। প্রয়োগ করা চুন যদি ডলোমাইট হয়, তো চুনের অনেক রকমই প্রকারভেদ রয়েছে, তার মধ্যে যদি ডলোমাইট চুন হয়ে থাকে তাহলে গাছের প্রয়োজনীয় যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সেটা সরবরাহ করতে পারবে। নেক্সট 5 বলছে চুন অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রনের বিষাক্ততা কমায়। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে কার্যহীন বল কাকে বলে? যে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ যখন প্রযুক্ত বলের অভিমুখের লম্ব দিকে হলে ওই বলটি কোনো কার্য করে না এবং ওই বলটিকে কার্যহীন বল বলে। আর উদাহরণস্বরূপ দুটো উদাহরণ রয়েছে। পরবর্তী প্রশ্ন, একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। এসটিপিতে 5.6 লিটার অ্যামোনিয়া গ্যাসে অণুর সংখ্যা কত? তো আমরা করতে পারি, এসটিপিতে 22.4 লিটার
অ্যামোনিয়া মানে NH3-তে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 5.6 লিটার NH3-তে অণুর সংখ্যা হয়ে যাবে কত, যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু 5.6। এদিকের পয়েন্ট তুলে দিলে নিচে 10, এদিকের পয়েন্ট তুললে উপরে 10, আর উপরের 10 নিচের 10 কেটে গেল। এখন আমরা যদি এটা ক্যালকুলেশান করি, একে 2 দিয়ে দিলে 2 2 4, 2 8 16, 2 1 2, 2 1 2 এবং 2 2 4। আবারও 2 দিয়ে দিলে 2 1 2, 2 4 8, দিলে 2 5 10, 2 6 12। আবারও দিলে আমরা যদি 7 দিয়ে সরাসরি দিয়ে দেই, বা আগেরটাও 7 দিয়ে চলে যেত, তো 7 2 14, 7 8 56। আবারও 2 দিয়ে দিলে 2 1 2 চলে যাচ্ছে, 2 4 8, নিচে 4 থাকছে। একে আবার 2 দিয়ে দিলে 2 2 4, এদিকে যাবে 2 3 6, 2 0 চলে এলো, 2 1 2, 2 1 2। এ পয়েন্ট কিন্তু আমরা তুলে নিয়েছি প্রথমে। তাহলে আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে 3011কে যদি 2 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1.505, আর ইন্টু 10⁻23 যেমন ছিল সেটা বসিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, যে তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? এই যে উষ্ণতার ওপর, দূষণের ওপর, তো দ্রবীভূত বস্তুর উপস্থিতির ওপর এবং তরলে উপরিস্থিত মাধ্যমের ওপর নির্ভর করে থাকে। তো এটা যেহেতু 2 নাম্বারের জন্য রয়েছে, তাই একটু বড় করে দিয়েছি, এটা পুরোটাই করে দেবে তোমরা। নেক্সট বলছে ইয়ং গুণাঙ্ক কাকে বলে এবং এর এসআই একক। তো আমরা নেক্সট পেজে যাচ্ছি, যে ইয়ং গুণাঙ্ক দেওয়া রয়েছে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য, পীড়ন ও অনুদৈর্ঘ্য। আচ্ছা, এখানে অনুদৈর্ঘ্য বিকৃতি হবে, ওটা কেটে গিয়েছে একটু, এখানে লিখে দিচ্ছি। বিকৃতি অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে, আর ওর এসআই একক নিউটন মিটার টু দি পাওয়ার -2। একে আমরা নিউটন পার মিটার স্কোয়ারও লিখতে পারি। নেক্সট পরবর্তী প্রশ্ন, প্রলম্বন ও কলয়েডের মধ্যে পার্থক্য লেখো। তো প্রলম্বন এবং, আচ্ছা এখানে কলয়েড এবং প্রকৃত দ্রবণ দেওয়া রয়েছে, এটা একটু কেটে ঠিক করে দিচ্ছি। তো এটা আমরা প্রলম্বন এবং কলয়েডের পার্থক্যটা তুলে পাশের পেজে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। নেক্সট বলছে অথবাতে সম্পৃক্ত দ্রবণ কাকে বলে এবং এটিকে কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা যায়। নেক্সট যাচ্ছি, এই সম্পৃক্ত দ্রবণ কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রাবকের মধ্যে কোনো দ্রাব সর্বোচ্চ যে পরিমাণে দ্রবীভূত হতে পারে তা সম্পূর্ণ হলে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে। নেক্সট পরবর্তী প্রশ্ন, যে সম্পৃক্ত দ্রবণ থেকে কিভাবে অসম্পৃক্ত দ্রবণে পরিণত করা হয়, সেটি কেবলমাত্র 2টি পদ্ধতি রয়েছে। তো 2টি পদ্ধতি এখানে দিয়েছি, তোমরা দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, যে অ্যাসিড বৃষ্টির কারণ কি? তো অ্যাসিড বৃষ্টির কারণ খুব সুন্দরভাবে একটা ছোট্ট নোটের মাধ্যমে তুলে দিয়েছি। হয়তো একটু বিক্রিয়ার পরিমাণটা বেশি রয়েছে, কিন্তু সবথেকে বেস্ট উত্তর এটাই হবে। এর থেকে যদি তোমরা সহজ কিছু পারো, বা তোমাদের সহায়িকা যে বই রয়েছে এবং তোমাদের টেক্সট বই ওখানেও পেয়ে যাবে, তো এটা তোমাদের জন্য যে দিয়েছি সবথেকে বেস্ট অ্যান্সার হবে। নেক্সট বলছে এর ফলে ক্ষতিকারক প্রভাব। তো পরবর্তী পেজে যাচ্ছি, এর ফলে ক্ষতিকারক প্রভাব, এই যে মাটি ও উদ্ভিদের ওপর প্রভাব এবং জলজ জীবের ওপর প্রভাব, মানুষের ওপর প্রভাব, স্থাপত্য ও ইমারতের ওপর প্রভাব। হয়তো অ্যান্সারটি একটু বড়, কিন্তু দেখতে বড় লাগছে। তোমরা যদি 1-2 বার পড়ো তাহলে খুব ইজিভাবে তোমরা ধরে নিতে পারবে। আর
এরকম পয়েন্ট করে করে লিখলে কিন্তু যে কোনো পরীক্ষাতে ভালো নম্বর পাওয়ার সুবিধাটা বেশি রয়েছে। তাহলে অতএব তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যদি এই উত্তরটা পরীক্ষাতে লিখতে পারো তো খুবই ভালো হয়, না হলে তোমরা যেটা তোমাদের সহজ অ্যান্সার হয় সেটা তোমরা করতে পারো। নেক্সট এরই সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে যে অ্যান্টাসিড কি ও কয় প্রকার ও কি কি উদাহরণ দাও। তো আমরা চলে যাব। এই যে অ্যান্টাসিড মানব শরীরে অতিরিক্ত অ্যাসিড প্রশমিত করার জন্য মিল্ক অফ ম্যাগনেসিয়াম ওষুধ খাওয়া হয়, একেই আমরা অ্যান্টাসিড বলে থাকি। তো এটা কীরকম তৈরি হয়, বা এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তার সঙ্গে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যুক্ত হয়ে এটি তৈরি হয়ে থাকে। আর এই অ্যান্টাসিডের প্রকারভেদ দুই প্রকার হয়ে থাকে, সিস্টেমিক অ্যান্টাসিড আর হচ্ছে নন সিস্টেমিক অ্যান্টাসিড। তো তার সঙ্গে কাকে বলে সেটাও দিয়ে দিচ্ছি, আর উদাহরণ তো আছেই। তো কাকে বলে যেহেতু তোমাদের প্রশ্নে দেওয়া নেই, তাহলে না দেওয়াটাই ভালো, কারণ বেশি লিখতে গেলে সময় বেশি যাবে। তো তোমরা উদাহরণটাই দিও, আর হচ্ছে কাকে বলে এটা তোমরা জেনে রাখতে পারো। ওকে, এই কারণেই তোমাদের দেওয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটা ম্যাথমেটিক্যাল প্রশ্ন রয়েছে, এটা একটু আমরা দেখে নেব। কোনো যন্ত্রে 50 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার উপরে তুলতে 0.5 মিনিট সময় লাগবে। যন্ত্রটির দ্বারা কৃতকার্য ও যন্ত্রটির ক্ষমতার মান নির্ণয় করো। তো প্রথমত আমাদের কাজ প্রশ্নের মধ্যে যা রয়েছে সেটাকে আগে তুলে নেওয়া। যে ওজন বলেছে 50 কেজি, নেক্সট বলেছে 10 মিটার উপরে তুলতে হবে, এই সমান 10 মিটার। নেক্সট বলেছে টি সমান 0.5 মিনিট। তো এখানে কৃতকার্য ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন, আর ক্ষমতা পি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো আমরা এখান থেকে এই ডাব্লু সমান আমরা লিখতে পারি, বা আমাদের যে সূত্রটা জানা রয়েছে ডাব্লু সমান এম জি এইচ। তো এখানে দেখো এম এর মান রয়েছে, এইচ এর মান রয়েছে, কিন্তু জি এর মান দেওয়া নেই। তো আমরা জি সমান 9.8 ধরে নেব। আর এটি হচ্ছে যেখানে মান দেওয়া থাকবে না সেখানে আমরা এটি ধরব, বা কোথাও কোথাও 10 দেওয়া থাকে, বা কোথাও কোথাও 9.8ও দেওয়া থাকে। তো এম এর মান আমরা পুট করব 50, আর জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান 10। এখানে পয়েন্ট তুলে দিলে আসবে 10, উপরের 10 নিচের 10 কেটে গেল, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 4900। যেহেতু ডাব্লু এর মান বের করেছি, ডাব্লু মানে কৃতকার্য, এর একক হয়ে থাকে জুল, তাহলে এটি হচ্ছে প্রথম অ্যান্সার। নেক্সট বলেছে পি, মানে আমরা এই পি এর সমীকরণটা জানি যে ডাব্লু বাই টি। ওকে, এবারে ডাব্লু এর মান আমরা এক্ষুনি বের করেছি, কিন্তু টি এর মানটাও আমাদের দেওয়া রয়েছে, কিন্তু একটা বড় সমস্যা, এই টি এর এককটাকে চেঞ্জ করে আমাদের মিনিট থেকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। 0.5 ইন্টু, যেহেতু সেকেন্ডে যাব তাই আমরা 60 দিয়ে গুণ দিলাম, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এখানে পয়েন্টটা তুলে দিলে নিচে 10 আসবে, নিচের 0 উপরের 0 কেটে গেল, তাহলে 5 6 30 এত সেকেন্ড। তাহলে ডাব্লু এর মান আমরা পুট করব 4900 জুল, আর টি এর মান পুট করব 30 সেকেন্ড। এদিকের 0 এদিকের 0 একটা কেটে গেল, আর 3 দিয়ে ভাগ যাবে না, তো একে মানে কাটাকাটি হবে না, কিন্তু ভাগ দিতে হবে। তো ভাগ দিতে গেলে আমরা পেয়ে যাচ্ছি 163.34 হয়ে চলে যাবে, তাই আমরা 34 করলাম এত। আর জুল পার সেকেন্ডকে আমরা বলে থাকবো ওয়াট। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা সরি 1 মিনিট। আচ্ছা, আমাদের মোটামুটি মডেল 11-এ যা কোশ্চেন ছিল আমরা প্রায় সব কিছু কমপ্লিট করে ফেলেছি, এরপরে আর কোনো কোশ্চেন নেই। তাহলে আমাদের রুটিন অনুসারে, যেমন তোমাদের ক্লাস শুরুর আগেই বলে দিচ্ছিলাম, রুটিনটা যেটা রয়েছে আমরা ওই রুটিন ওয়াইজ ঠিক
আগামীকাল তোমাদের ক্লাস 9-এর যেদিন ক্লাস রয়েছে আমরা সেদিন মডেল 12টা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি রাখছি। আর একটা কথা, জামাই ষষ্ঠী খুবই ভালো কেটেছে। যাই হোক, তোমরা হয়তো জামাই নয়, কিন্তু মামা বাড়িতে অবশ্যই গিয়েছিলে, ভালো মন্দ খাওয়া হয়েছে, খুব সুন্দর ঘোরাও হয়েছে। এবারে পড়ার দিকে মনটা দিতে পারো। সামনে কিছুদিন পরে পরীক্ষা কথা বলে দিবে, তাহলে তোমরা পড়াশোনায় মন দাও। আজকে তাহলে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই রাখছি।